শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। মহাসড়কে দীর্ঘ যানজট। পানি নেমে যাওয়ায় দৃশ্যমান বন্যার ক্ষত। চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত 40,000 বাড়ি। বান্দরবানে বিপর্যস্ত কৃষিখাত। জীবন শুরুর লড়াইয়ে বানভাসী মানুষ। খালাসের অনুমতি না পেয়ে চট্টগ্রাম বন্দরে আটকে 400 কন্টেইনার শিল্প লবণ। আমদানি নীতি আদেশে অস্পষ্টতাকেই দুষছেন ব্যবসায়ীরা। স্বাগত এখন জনপদে। শুনছিলেন শিরোনাম, পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। এইচএসসি পরীক্ষা নিয়ে অসন্তোষ, প্রশ্নপত্রের মান, শিক্ষা ব্যবস্থা সংস্কার সহ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজও রাজশাহী, বরিশাল, ফেনী, কুষ্টিয়া, লক্ষ্মীপুর, মৌলভীবাজার ও সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো রাজশাহী ঢাকা মহাসড়কের তালাইমারি এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও স্লোগান দেন তারা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যতক্ষণ না পর্যন্ত শিক্ষামন্ত্রী পদত্যাগ না হয় আমরা ততদিন পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত চলমান রাখবো। আমাদের পরীক্ষা তো স্থগিত করতে হবে, তার সাথে শিক্ষামন্ত্রী পদত্যাগ। বরিশালে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে কিছু সময় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। পরে বিকেলে আবারও সড়কে অবস্থান নেন তারা। চট্টগ্রামের 2 নম্বর গেটেও অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, প্রশ্নপত্র কঠিন ও সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন এসেছে। একই সঙ্গে এক বোর্ডে পরীক্ষা স্থগিত হলেও অন্য বোর্ডে পরীক্ষা চালিয়ে যাওয়াকে তারা বৈষম্যমূলক বলে দাবি করেন। সামনে যেগুলো দিব এগুলোর আমাদের যেন সঠিকভাবে মূল্যায়ন করা হয়, খাতাগুলো ভালোভাবে দেখে যেন মূল্যায়ন করা হয়, এটাই আমাদের মেইন দাবি। এখন তাদের কথা দ্বারা আমরা আরো টেনশনে থাকি যে পড়ালেখা যে করবো সেগুলো মানসিকভাবে ভেঙে পড়ি। ফেনীতে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে দোয়েল চত্বর ও খেজুর চত্বরে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। প্রায় 1.5 ঘন্টার কর্মসূচিতে শহরের প্রধান সড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। পরে পুলিশের সঙ্গে আলোচনার পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। মৌলভীবাজারেও প্রায় 1 ঘন্টা পর কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আমাদের প্রতি বছর যে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় ওইভাবে করে করতে হবে, বুয়েটের চুয়েটের কোশ্চেন আমরা চাই না। একই দাবিতে কুষ্টিয়ায় মজমপুর গেটে, সিরাজগঞ্জে, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ শিক্ষাবান্ধব ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তারা। মূলত শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগ, কারণ তিনি বন্যা পরিস্থিতির কথা বিবেচনা করে পরীক্ষা স্থগিত করেনি। কোথাও কোথাও আন্দোলন তুলে নিলেও দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আফনান অপসরা, এখন। পানি নেমে যাওয়ার পর এখন বের হচ্ছে বন্যার ভয়াবহ ক্ষতচিত্র। ঘরবাড়ি, ফসল, মাছের ঘের থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সবখানেই ধ্বংসের ছাপ। আশ্রয় কেন্দ্র ছেড়ে বসত ভিটায় ফিরে দেখছেন মাথা গোজার ঠাঁইটাও নেই। নতুন করে জীবন শুরু করার লড়াইয়ে চট্টগ্রামের বানভাসী মানুষ। আরো জানাচ্ছেন হোসাইন জিয়াদ। পানি নেমে গেছে, রেখে গেছে বিধ্বস্ত ঘরবাড়ি, কাদা আর এক বুক হাহাকার। যে ঘর কয়েকদিন আগেও ছিল নিরাপদ আশ্রয়, সেখানে শুধু কাদা, ভেঙে পড়া দেয়াল আর ছড়িয়ে ছিটিয়ে থাকা সংসারের ভাঙা স্মৃতি। আশ্রয় কেন্দ্র ছেড়ে মানুষ যখন ফিরছেন ভিটে মাটিতে, তখন সামনে শুধু লণ্ডভণ্ড বাস্তবতা। বিশেষ করে নিম্নআয়ের পরিবারগুলো এখন নতুন করে জীবন শুরু করার কঠিন লড়াইয়ে। আমাদের বাড়ি চলে গেছে, আমাদের মাথার সব স্থান চলে গেছে। আমরা পরের বাড়ি করে কয়দিন থাকবো। নষ্ট হয়ে গেছে আসবাবপত্র, খাদ্য সামগ্রী আর সঞ্চিত ফসল। পরনের কাপড় থেকে শুরু করে জীবিকার শেষ সম্বলও কেড়ে নিয়েছে বানের পানি। ভেঙে যাওয়া ঘর কিভাবে আবার দাঁড় করাবেন, কোথা থেকে আসবে খাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র, সেই দুশ্চিন্তায় দিশেহারা দুর্গত মানুষ। সরকারি হিসাবে এ অঞ্চলে প্রায় 40,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এক পুষে নাই, আমি কিনি একটা গাছ কিনি, গতটা উয়া করাইতে পারতাম।
এটা আমাদের সাহস নেই। আমার ধানগুলো মানে ফুসে গেছে, দেখেন কতটুকু ধান কষ্ট করে করেছি, সবগুলো ফুসে গেছে। এরকম ফাইনাল প্রদেশে আমরা তো জানি না। রাস্তাঘাট একদম চলে গেছে, আর হচ্ছে বাসস্থান, মানে গরিবদের বাসস্থান থাকার মতো জায়গা এখন নাই ওনাদের। শুধু বসতবাড়ি নয়, ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি খাতেও। বাঁশখালী, সাতকানিয়া সহ 15টি উপজেলায় মাঠের পর মাঠ, কৃষি জমি এবং মাছের ঘের এখনো পানিতে তলিয়ে আছে। প্রাথমিক হিসাবে প্রায় 16,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন 1,22,000-এরও বেশি কৃষক। এরই মধ্যে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ঋণের কিস্তির চাপ। সংবাদ সংগ্রহে গেলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন, দুর্যোগের এই সময়েও বিভিন্ন এনজিও ঋণের কিস্তি আদায়ে চাপ দিচ্ছে। এমনকি সময় মতো কিস্তি না দিলে জরিমানারও হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি তাদের। মাছ, শ্বাস, ধান অনেক নষ্ট হয়েছে। আমরা এখন দুর্ভিক্ষ পড়ছি আর কি। আপনাদের ঘর হজে ফাঁকা, আপনারা তো হজে সুখে হজে দুটো হজে চালা তলা থাকতে পারছেন, হজে কিস্তি খেলে দিতে পারছে না। কালকে আসছে যে কিস্তিওয়ালা নিতে এইসব পানি এইসব ঘরে কি করে দেব, বাঁচবো কি করে আমরা? সরকারের কিছু মাগ করি তো, সব কিছু বেগি মাগ করি তো, আমরা কিভাবে দিই? আমরা গাছ চলাই ও দিন বিকাশ গিয়া করি আর আমরা ভাত খাই। ক্ষতির ছাপ পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানেও। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী চট্টগ্রামে অন্তত 374টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে শিক্ষার্থীদের ব্যবহৃত বেঞ্চ, টেবিল, চেয়ার সহ বিভিন্ন শিক্ষা উপকরণ। 74টা স্কুল মোরলেস পানিতে তলায় গেছে, মানে ক্লাসরুমের ভিতরে পানি ঢুকে গেছিল। তো বন্যার পানির সঙ্গে কাদা মাটি টাটি ঢুকছে, আমাদের বেঞ্চ এবং টেবিল এগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। এগুলার ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ হয় নাই। আমরা চেয়েছি আমাদের উপজেলা শিক্ষা অফিসারদের কাছে। এদিকে দুপুরে বাঁশখালীতে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, ত্রাণ বিতরণে কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা করা হবে না। স্বজনপ্রীতি কিংবা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কোনো রকম দুর্নীতি, স্বজনপ্রীতিকে আমরা বরদাস্ত করব না। আর এই বিশেষ করে বন্যা প্লাবিত মানুষের ক্ষেত্রে কোনো রাজনীতি নাই। যারাই দুর্গত তাদেরকে ত্রাণ দিতে হবে। আর এই ধরনের কোনো অভিযোগ যদি আসে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। আকাশ ছোঁয়া অট্টালিকা কিংবা বিশাল কাজঘেরা ভবনের ভিড়ে এখনও যারা এই ধরনের মাটির ঘর কিংবা কাঁচা বেড়ার ঘরে বসবাস করেন, তারা সমাজের একেবারে অসহায় কিংবা নিম্নবিত্ত মানুষ। এবারের এই ভয়াবহ বন্যা বাঁশখালী, সাতকানিয়ায় এই অসহায় মানুষদের করে দিয়েছে সর্বশান্ত। নতুন করে তারা যে একটি ঘর বাঁধবেন সে টাকা নেই অনেকের কাছে। এই সর্বশান্ত মানুষরা আশায় বুক বেঁধে আছেন সমাজের কোনো ধনী মানুষ কিংবা কোনো মানবিক সংগঠন কিংবা সরকার তাদের অন্তত আশ্রয়ের জায়গাটুকু করে দিবে। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। এদিকে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বান্দরবানে কৃষি খাতে হয়েছে ব্যাপক ক্ষতি। পানির নিচে কয়েকদিন তলিয়ে থাকায় আমনের বীজতলা, আউশ ধান, গ্রীষ্মকালীন শাকসবজি এবং বিভিন্ন পাহাড়ি ফলের বাগান সহ প্রায় 25 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত 2,000 কৃষক। বান্দরবান থেকে রিজভি রাহাতের প্রতিবেদন। ভোরের আলো ফুটলেও বান্দরবানের অনেক কৃষকের ঘরে ফিরছে না আশার আলো। কয়েকদিন আগেও যে জমিতে ছিল সবুজের সমারোহ, সেখানে এখন শুধু কাদা, পচে যাওয়া চারা আর নষ্ট হয়ে যাওয়া ফসলের স্তূপ। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের পানিতে ডুবে আমনের বীজতলা, আউশ ধান, গ্রীষ্মকালীন শাকসবজি এবং পাহাড়ি ফলের বাগান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শসা, তিতা করলা খেতি, শসা খেতি নষ্ট হয়েছে। এক সাথে ধরে পানি নিচে ডুবে আছে। 550 চারা রোপণ করছি, মনে হয় অর্ধেকের অর্ধেক মরে যাবে, অর্ধেক বাঁচবে। আমরা চেষ্টা করতেছি বাঁচানোর। একটি মৌসুমের প্রায় পুরো বিনিয়োগ হারিয়ে দিশেহারা কৃষকরা। অনেকেই ঋণ নিয়ে চাষ করেছিলেন, কিন্তু বন্যার পানি নেমে যাওয়ার পর দেখা দিয়েছে নতুন সংকট। কিভাবে আবার শুরু করবেন চাষাবাদ, সেই চিন্তায় দিন কাটছে তাদের। কৃষকদের অভিযোগ, প্রায় প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলেও ক্ষয়ক্ষতির তুলনায় সরকারি সহায়তা পর্যাপ্ত নয়। ফলে দুর্যোগের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর আগেই অনেক কৃষক আরও গভীর ঋণের বোঝা কাঁধে তুলে নিতে বাধ্য হন। আর তো কিছু নাই, সব ব্যবসা হয়ে গিয়ে গই। খরচা গেছে 1 লক্ষ টাকার উপরে। আমি বিক্রি করলে পেতাম এখন 2 লাখ 2.5 লাখ টাকা। এখন টাকাও ফেললাম না। আরাং গ্যাস ফার্স্ট এখন অনেক দাম। এনুদা তেয়াইন তুলি নুভাজুম মুড়ি দিও। এখন সরকার আমাদেরকে কিছু সহযোগিতা করো, এটা আমাদের আশা।
এদিকে কৃষি বিভাগ বলছে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে জেলার 7টি উপজেলায় তালিকা তৈরির কাজ চলছে। এখন পর্যন্ত প্রায় 2000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে অনেক এলাকায় এখনও পুরোপুরি পানি না নামায় ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। আমনের বীজতলা, আউশ, এখানে গ্রীষ্মকালীন শাকসবজি এবং পাহাড়ি যে ফল বাগান যেগুলি আছে সেগুলি ক্ষতিগ্রস্ত হয়। 2000-এর মতো কৃষক এফেক্টেড হতে পারে এবং এটা প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র নিরূপণ করার পরে এটা আমরা দেখব এটা হয়তো বাড়তেও পারে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি শুধু বীজ বা সার বিতরণ নয়, ক্ষয়ক্ষতির ভিত্তিতে পুনর্বাসন সহায়তা, সহজ শর্তে কৃষি ঋণ এবং ন্যায্য মূল্যে সার নিশ্চিত করতে হবে। তাহলেই বন্যার ধাক্কা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াতে পারবেন তারা। এদিকে বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি তৈরি করে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। বান্দরবান শহরের বালাঘাটা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণের সময় একথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। এই বন্যার কারণে যাদের ঘরবাড়ি ভেঙে গেছে প্রতিটি ঘরবাড়ি সরকারের উদ্যোগে আমরা ইনশাল্লাহ মেরামত করে দেব, যাতে করে আপনারা আপনাদের ঘরে আবার ফিরে যেতে পারেন। এখন বান্দরবান। ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড ও অপর 10 আসামির প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালত। প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালত। দুপুরে 18 জনের সাক্ষ্য গ্রহণ, জেরা ও বিচারিক প্রক্রিয়া শেষে দীর্ঘ 12 বছর পর স্পেশাল দায়রা জজ আদালতে বিচারক ফারহানা ফেরদৌস 12 জন আসামির বিরুদ্ধে এই রায় দেন। রায়ে আসামি মোহাম্মদ ফরিদ খলিফা ও মোহাম্মদ মাসুদ মিয়া দয়কে পেনাল কোডের 302/34 ধারায় দোষী সাব্যস্ত করে উক্ত ধারায় তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। দীর্ঘদিন পর হত্যা মামলার রায় ঘোষণায় সন্তোষ প্রকাশ করেন নিহতের পরিবারের স্বজন সহ সরকার পক্ষের আইনজীবী। দীর্ঘদিন পরে হলেও এমন রায় সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে বলে মত তাদের। খালাসের অনুমতি না পাওয়ায় চট্টগ্রাম বন্দরে আটকে আছে প্রায় 350 কোটি টাকার 400 কন্টেইনার শিল্প লবণ। সোডিয়াম সালফেট বাণিজ্যিকভাবে আমদানি করে ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। আমদানি নীতি আদেশে অস্পষ্টতার কারণে এসব চালান পড়ে আছে মাসের পর মাস। অভিযোগ, 10 বছর ধরে রাসায়নিক পরীক্ষার রিপোর্ট দিয়ে শিল্প লবণ খালাস হলেও 2025 সালের মার্চ থেকে চট্টগ্রাম কাস্টমস বলছে শিল্প মন্ত্রণালয়ের অনাপত্তি পত্র লাগবে। এই অবস্থায় বিপুল পরিমাণ সোডিয়াম সালফেট নষ্টের পথে, যে কারণে রাজস্ব হারাচ্ছে সরকার। বিস্তারিত হাজিরা শিবলির প্রতিবেদনে। দেশীয় লবণ শিল্পের সুরক্ষায় খাবার লবণ আমদানি নিষিদ্ধ, কিন্তু শিল্প খাতে চামড়া, কাঠ, পেপার, ওয়াশিং প্ল্যান্ট, টেক্সটাইল ও ওষুধ সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার হয় সোডিয়াম সালফেট, যা আমদানি করা হয় পৃথক এইচএস কোডে। ব্যবসায়ীদের দাবি, দীর্ঘ 1 দশক ধরে রাসায়নিক পরীক্ষার সনদ দিয়ে বাণিজ্যিকভাবে শিল্পের কাঁচামাল হিসেবে সোডিয়াম সালফেট আমদানি করেছেন তারা। কিন্তু 2025 সালের 17 ফেব্রুয়ারি এনবিআর এক অফিস আদেশে জানায় শিল্পের নামে খাবার লবণ আমদানি করে খোলা বাজারে বিক্রির অভিযোগ আছে। তাই রাসায়নিক পরীক্ষায় নিশ্চিত হয়ে আমদানি নীতি আদেশ মেনে চালান খালাসের নির্দেশনা দেওয়া হয়। এরপরই বাধে বিপত্তি। বাণিজ্যিকভাবে আমদানি করা সোডিয়াম সালফেটের সব চালান খালাস স্থগিত করে কর্তৃপক্ষ। এ অবস্থায় 400 কন্টেইনার সোডিয়াম সালফেট বন্দর ডিপোতে পড়ে থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারকরা, যার মূল্য 350 কোটি টাকা। যখন পোর্টে মাল আসলো তখনই বললো এটা লবণ, এটা মাল সার দেওয়া যাবে না। 400 কন্টেইনার প্রায় 10,800 টন, প্রায় 350 কোটি টাকার মাল। আমরা যেখানে সরকারকে রাজস্ব দিয়ে 93.64% রাজস্ব দিয়ে মালগুলা রিলিজ করতাম। আমদানিকারকদের দাবি, রাসায়নিক পরীক্ষার রিপোর্ট দাখিল করে 94% শুল্ক কর দিয়েই সোডিয়াম সালফেট আনছিলেন তারা। তাদের অভিযোগ, শিল্প মালিকদের অনেকেই বন্ড লাইসেন্সের আওতায় মাত্র 5% শুল্কে আমদানি করে খোলা বাজারে বেশি দামে বিক্রি করছেন। এতে রাজস্ব হারাচ্ছে সরকার। ফুড গ্রেড লবণের একটা এইচএস কোড আমাদের কমার্শিয়াল, আমাদের গভর্নমেন্টের সম্পূর্ণ আমদানি নীতি মেনে আমরা ইম্পোর্ট করছি, ঠিক আছে? তাহলে আমাদের মালটা আটকাবে কেন?
এবং আমরা সরকারকে রাজস্ব দিচ্ছি। সরকার যে সিস্টেম যেভাবে মনে হচ্ছে এভাবে সে টেস্ট করে রিপোর্টে আমার মালটা ছাড় দিবে, এইটাই তো কথা। এই কন্ডিশন, আর যদি মনে করেন এটি ইম্পোর্ট বন্ধ থাকতো তাহলে তো আমার ব্যাংক এলসিটা ওপেন করতো না। 93% ডিউটি দিয়ে খাদ্য লবণ বিক্রি করা অত দামে, এটা একটা অযৌক্তিক ব্যাপার। এখানে যে খাদ্য লবণকে প্রোটেকশন দেওয়ার জন্য কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল লবণ বন্ধ করেছে, এটার সাথে এটা যুক্তি মিলে না। আর কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল যাদের লাইসেন্স আছে তারা আবার কিনে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। কাস্টমস কর্মকর্তারা বলছেন আমদানির নীতি আদেশের বাইরে যাওয়ার সুযোগ নেই। এ বিষয়ে মামলা চলমান থাকায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের রায় হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শিল্প মন্ত্রণালয়ের সনদ লাগবে কি লাগবে না, যেহেতু আমদানি নীতি আদেশ 2021 থেকে 24-এর অনুচ্ছেদ 25-এ এটা বলা আছে যে শিল্প মন্ত্রণালয়ের সনদ লাগবে, ক্লিয়ারেন্স লাগবে, তাই এটা প্রয়োজন। বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রায় 5 লাখ টন শিল্প লবণ আমদানি হয়। ভুক্তভোগী আমদানিকারকদের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে 2 দফা এসব চালান খালাসের নির্দেশ দেওয়া হয়। তবে কাস্টমস কর্তৃপক্ষের আপিলের প্রেক্ষাপটে চেম্বার আদালত বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে নিষ্পত্তির আদেশ দেন, যদিও 5 মাসেও হয়নি শুনানি। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। চট্টগ্রামে ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানে হামলার ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া প্রত্যেক আসামির বিরুদ্ধে আগের একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, গত 13 জুলাই বিকালে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের অনুসারীরা দলবল নিয়ে ডিডিএন নামে এই ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা চালায়। এর আগে প্রতিষ্ঠানটির মালিকের কাছে এককালীন 2 কোটি টাকা ও প্রতি মাসে 10 লাখ টাকা চাঁদা দাবি করে ডেভিড ইমন। পরে 30-35 জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালায়। এতে প্রায় 15 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একই সাথে 37 লাখ টাকা লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। ফেনীর পরশুরামে সীমান্তবর্তী বন্যা প্রবণ এলাকায় 5000-এর বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পরশুরাম পাইলট হাই স্কুল মাঠে দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে 8 জন বিশেষজ্ঞ চিকিৎসক মেডিসিন, গাইনি, চক্ষু, চর্মসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা শেষে রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। এ সময় বন্যার প্রস্তুতি বিষয়ক সচেতনতামূলক সভায় আগাম প্রস্তুতি, নিরাপদ আশ্রয়, উদ্ধার কার্যক্রম এবং দুর্গত মানুষের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এ ধরনের মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। এর মধ্যে দিয়ে শেষ করছি এখন জনপদে। তবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখা যাচ্ছে facebook.com/tv.ekhoni। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv-তে।